প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া অষ্টম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 11টি প্রশ্নে, মানে 1 করে 1 × 11 = 11। সুভাষচন্দ্রের মধ্যে বন্দিত হয় সাধারণত একটা জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। তাহলে উত্তর হবে জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। তুমি আমায় ফোন করবে কোনোদিন ভাবতেও পারিনি, বক্তা হলেন স্বপনদা। তাহলে তুমি আমায় ফোন করবে কোনোদিন ভাবতেও পারিনি, বক্তা হলেন স্বপনদা। মূর্তিগুলো কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। তাহলে মূর্তিগুলো কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাছে যোগ দিয়েছিলেন 1309 খ্রিস্টাব্দে। তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য, রাজাপ্পাকে এই কথা বলেছিল কৃষ্ণন। ঘুম পাড়ি মাসে বেশি রোজগার এক মুঠো, গাছগুলো স্নান করে আসুক নদীর জলে। সুভার বাবা মা তার বিবাহ দিয়েছিলেন কলকাতায় এনে। ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল ক্রিয়। আগামীকালের রুটে দিয়ে কি আজ বাঁচা যায়, লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার হৃদয়কে। তোকে নিয়ে আর পারিনি রেখাঙ্কিত অংশটি হলো বা নির্ণায়ক অংশটি হলো অব্যয়। ক্রিয়ার মূলকে বলে ধাতু। যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমসমান পদ। সাধু ভাষায় আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 2 থেকে একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 13 = 13। লোকটা জানলই না কবিতায় লোকটার 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়লো, তার জীবন খসে পড়লো। সুভা গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা আছে? সর্বাসী পাঙ্গুলি নামে 2টি গাভী এবং একটি বিড়াল। কাজী নজরুল ইসলাম কোন কোন ধরনের গান রচনা করেছেন? শ্যামাসঙ্গীত, গজল, দেশাত্মবোধক। ডাস্টবিনের 2 পাশে 2টি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। 2টি প্রাণী বলতে একজন মাঝি এবং অন্যজন সুতাকলের মজুরকে বোঝানো হয়েছে। রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করত? রাজাপ্পা অনেক খোঁজ খবর নিয়ে অত্যন্ত কষ্ট স্বীকার করে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করত। নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিল? নাগরাজনের অ্যালবামটি তার কাকা উপহার দিয়েছিল। স্বাধীনতা কবিতাটি কার লেখা? ল্যাংস্টন হিউজের। টিকিটের অ্যালবাম মূল গ্রন্থটি কোন ভাষায় রচিত? তামিল। ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা কিভাবে পাল্টে দেওয়ার কথা বলেছেন? ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা ছোট্ট একটা তুক করে পাল্টে দেওয়ার কথা বলেছেন। দশানন কোন সমান? দশানন বহুব্রী সমাস। সমাস শব্দটির সাধারণ অর্থ লেখো। সমাস শব্দটির সাধারণ অর্থ হলো সংক্ষিপ্ত করা। সাধু ও চলিত রীতির একটি পার্থক্য লেখো। সাধু ও চলিত রীতির একটি প্রধান পার্থক্য হলো সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহার দীর্ঘ অপরিবর্তিত রূপ হয়, কিন্তু চলিত ভাষায় এই রূপগুলো সংক্ষেপিত হয়। অপু বাড়ি ফিরে কতদিন ধরে তার অদ্ভুত ভ্রমণ কাহিনীর কথা বলে বেরিয়েছিল? 15 দিন। দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় অপু কাকে ডেকে আনলো? অজয়কে। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। নীলকণ্ঠ, নীলকণ্ঠচার, বহুব্রী সমাস। সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। সন্ধি হলো পাশাপাশি দুটির ধ্বনির বা বর্ণের মিলন, আর সমাস হলো অর্থ সংগতিপূর্ণ 2 বা ততোধিক পদের মিলন। সুভার প্রকৃত নাম কি? সুভাষিনী। নেক্সট রয়েছে 3 দাগে নিচে যে কোনো 2টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। স্বাধীনতা কোনোদিনই আসবে না, কবির এমন ধারণা হয়েছিল কেন? কবি ল্যাংস্টন হিউজ মনে করেন স্বাধীনতা হলো মানুষের এমন এক অধিকার যা অর্জন করতে গেলে চাই তীব্র আন্দোলন, শোষক আর শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রবল সংগ্রাম। কবি মনে করেন শাসক ও শোষক শ্রেণীর ভবিষ্যতে সব ভালো হওয়ার যে মিথ্যে প্রতিশ্রুতি দেন তা মেনে নিলে স্বাধীনতা কোনো কালেই আসবে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়, বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছে? কাজী নজরুল ইসলামের শিকল পরার গান কবিতায় পরাধীন ভারতবাসীরা কারাবরণ করার মাধ্যমে বন্দী হওয়ার ভয় অর্থাৎ বাঁধন ভয় ক্ষয় করতে এসেছে। অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার বলতে কবি কি বুঝেন? আলোচ্য অংশে কবি জয় গোস্বামী বোঝাতে চেয়েছেন যে এই খেটে খাওয়া মাসিমিসিদের ঘরে খিদে মেটানোর জন্য পেট অর্থাৎ সদস্য সংখ্যা অনেক, কিন্তু তাদের রোজগার প্রয়োজনের তুলনায় খুবই কম। লোকটার ইহকাল পরকাল গেল, লোকটা জানলই না কবিতায় লোকটির ইহকাল পরকালের কথা কিভাবে প্রতিফলিত হয়েছে? ইহকাল শব্দের অর্থ হলো
জীবিতকাল, আর মৃত্যুর পরের অবস্থা হলো পরকাল। লোকটা জানলই না কবিতার কবি সুভাষ মুখোপাধ্যায় প্রশ্নিত দুটি শব্দের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন ধনসম্পদ সঞ্চয় ও রক্ষা করতে গিয়ে অনেক মানুষের সারা জীবন কেটে যায়। কবিতায় উল্লেখিত লোকটার অবস্থাও তেমন। বাঁ দিকের বুক পকেট অর্থাৎ অর্থ সম্পদ সামলাতে সামলাতেই তার জীবনটা কেটে গিয়েছে। তার ফুসরত হয়নি নিজের হৃদয়ের সন্ধান করার, কিন্তু একটু চেষ্টা করলেই সে পেতে পারত তার হৃদয়ের মানবিক গুণগুলির সন্ধান। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন ধর প্রশ্নের মান 2 করে 2 গুণ 2 সমান 4। মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়? যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। লেখক সুভাষ মুখোপাধ্যায়ের মতে জেলখানার ভেতরের ব্যাপার স্যাপার ও জীবনযাত্রা অনেকটা অস্বাভাবিক। সেখানে মুক্ত জীবনের মতো জীবনযাপন সম্ভব নয়। কারা প্রশাসনের অনেক আচরণ বা ব্যবহার বন্দির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই জেলখানার আবহাওয়া, পরিবেশ, সাইপেন পরিস্থিতি যেমন বন্দি মানুষকে বিকৃত মানসিকতার এবং অমানুষ করে তোলার উপযোগী বলে বিবেচিত হবে। পুটলিটা দেখিয়ে বলল ওটার মধ্যে কি আছে। উক্তিটি কার? সে কাকে কথা বলেছে? পুটলির মধ্যে কি ছিল? এসব রাখার কারণ কি? আদাব গল্পের সুতা মজুর আলোচ্য উক্তি করেছে। সে নায়ের মাঝিকে কথা বলেছে পুটলির মধ্যে ছিল দুটো জামা আর একটি শাড়ি। এসব রাখার কারণ হলো উক্ত দিনের পরের দিন ঈদের পরব ছিল, তাই মাঝি তার স্ত্রী ও ছেলে মেয়ের জন্য নতুন শাড়ি ও জামা কাপড় উপহার হিসাবে নিয়ে যাচ্ছিল। সুভার সঙ্গে সর্বস্বীয় পাঙ্গলির সম্পর্ক কীরকম ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পে বোবা মেয়ে সুভার সঙ্গে তার সমবয়সী ছেলেমেয়েরা খেলতে আসতো না, তাই তার বাড়ির গোয়ালের দুটি গাভী সর্বস্বীয় পাঙ্গুলির সঙ্গে সুভার এক নিবিড় বন্ধুত্ব গড়ে উঠেছিল। মানুষের মুখের ভাষার চেয়ে তার কথাহীন করুণ সুর গাভী দুটির কাছে বেশি বোধগম্য ছিল। সুভা কখনো তাদের নাম ধরে ডাকতে পারেনি, তবু তার পায়ের শব্দ সর্বাসী আর পাঙ্গুলির অত্যন্ত পরিচিত। সুভার বাক্যহীন দৃষ্টিতে স্নেহ, শাসন বা মিনতির এক গভীর ভাষা ফুটে উঠত। সেই ভাষা মানুষ তেমনভাবে না বুঝলেও তা সহজেই বুঝে নিত অবলা এই গাভী দুটি। দিনের মধ্যে অত্যন্ত 3 বার গোয়াল ঘরে গিয়ে সুভা তাদের আদর করে আসতো এবং তারা সুভার ভালোবাসার প্রত্যুত্তর দিত। এছাড়া অনিয়মিত যাতায়াত তো ছিলই। ঘরে কারোর কথা খারাপ লাগলে সান্ত্বনা লাভের জন্য সুভা সময়ে অসময়ে তাদের কাছে গিয়ে উপস্থিত হতো। ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? আলোচ্য উদ্ধৃতি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্প থেকে গৃহীত হয়েছে। ঠিক 1 বছর আগের ঘটনা বলতে এখানে ফুটবলার রঞ্জন সরকারের সঙ্গে তার পুরনো ক্লাবের ফুটবল সেক্রেটারি আর কোচ দল গড়া নিয়ে আলোচনার কথা বোঝানো হয়েছে। আগের বছর রঞ্জন তার সম্পর্কে ক্লাব কর্তৃপক্ষের উদাসীনতা লক্ষ্য করলেও এই দুজন মানুষ কাকে কাকে দলে নেওয়া যায় সে বিষয়ে রঞ্জনের পরামর্শ চেয়েছিলেন। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। হরিহর স্ত্রী পুত্র কন্যার জন্য কি কি উপহার কিনে এনেছিল? হরিহর কন্যা দুর্গার জন্য একটি লাল পাড় কাপড় ও আলতার পাত, পুত্র অপুর জন্য সচিত্র চণ্ডী মাহাত্ম্য বা কালকেদু উপাখ্যান ও টিনের রেলগাড়ি এবং স্ত্রী সর্বজয়ার জন্য কাঠের চাকি বেলুন ও অন্যান্য গৃহস্থলীর জিনিস এনেছিল। অপু চড়কের মেলা দেখার অভিজ্ঞতার বর্ণনা দাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী উপন্যাসে চড়কের মেলার বর্ণনা আছে। এই চড়কের অভিজ্ঞতা অপুর জীবনে বিভিন্ন রকম ছিল। দিদি মারা যাওয়ার পর এবারের চড়ক তার কাছে খুব ফাঁকা ফাঁকা লাগছিল। আগের বছরও দুর্গা পট কিনে আনন্দ করছিল, কিন্তু এবার আর সে নেই। মেলার গোলমালে বাঁশির সুর শুনে গিয়ে বাঁশি কেনে অপু। এছাড়াও চিনিবাস ময়রার কাছ থেকে সে 2 পয়সা তেলে ভাজা খাবার কেনে। সে দেখে নানান গায়ের ছেলেমেয়েরা রঙিন কাপড়, জামা, কোরা শাড়ি পরে বাঁশি নানা রকম খেলনা কিনে বাড়ি ফিরছে। পরদিন অপু গ্রাম ছেড়ে চলে যাবে, তাই অপু ঠিক করে নতুন জায়গায় যদি চড়ক না হয় তাহলে বাবাকে বলে সে নিশ্চিন্তপুরের মেলা দেখতে আসবে। অপু মুখে বলিল বটে, কিন্তু দিদির সহিত সে আড়ি করিবে না। অপু কেন দিদির সাথে আড়ি করবে না? একদিন রাতে যখন সর্বজয়া ভাত তরকারি রান্না করছে তখন রাজিদের বাড়িতে জ্যোষ্ঠীমধুর নামে অপুর পোস্তদানা খেয়ে আসার ঘটনাটা সর্বজয়াকে বলার জন্য দুর্গা প্রস্তুত হয়। তখন অপু তাকে সতর্ক করে দিয়ে বলে ঘটনাটি মাকে জানলে সে দিদির সঙ্গে আড়ি করে দেবে, কিন্তু দিদি যেমন তাকে ভালোবাসে
সেও তেমনই দিদি অন্তপ্রাণ, তাই মুখে সে বললেও অপু মনে মনে ভাবে সে দিদির সঙ্গে কখনো আরই করবে না। পরে 6 থেকে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। শহরে 144 ধারার কারফিউ অর্ডার জারি হয়েছে। লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিতে রচিত সমরেশ বসুর আদব গল্পে এক ভয়াবহ রাত্রির বর্ণনা রয়েছে। দাঙ্গার পরিপ্রেক্ষিতে শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। মিলিটারি টহলদার গাড়ির রাত্রি নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। রাতের অন্ধকারকে আশ্রয় করে গুপ্তাঘাত করা, লুকিয়ে চুরিয়ে আচমকা আঘাত হানছে। এই সুযোগকে কাজে লাগিয়ে লুটেরার দল বস্তিতে বস্তিতে আগুন ধরিয়ে দিচ্ছে। নারী ও শিশুর মারণ আর্তনাদ রাতের আবহাওয়াকে ভয়াবহ করে তুলছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মিলিটারি সৈন্যদের দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গুলি ছোড়ার শব্দ রাতের বিভীষিকাকে আরও বাড়িয়ে দিয়েছে। শুভা গল্প অবলম্বনে শুভার চরিত্রটি বিচার করো। যে কোনো সাহিত্য শেখার বিশেষত গল্প উপন্যাসের মূল ভিত্তি হলো তার চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা যেহেতু একটি ছোট গল্প এবং একমাত্র মুখ্য চরিত্র হলো শুভা, তাই গল্পের প্রাণশক্তি এই চরিত্রটির মধ্যেই নিহিত। এক ভাষাহীনতার সঙ্গী শুভার জন্ম থেকেই মুখ ভাষার অভাব পূরণ করে তার বড় বড় দুটো চোখ, তার নিঃশব্দ নিঃসঙ্গ পৃথিবীর সঙ্গী ছিল কয়েকটি অবলা প্রাণী ও একজন অকর্মণ্য মানুষ। অনুভূতি প্রবণতা। শুভা মুখ হলেও তার অনুভূতির অভাব নেই। চারপাশের লোকেরা শুভার সামনেই তার ভবিষ্যৎ সম্পর্কে নানাবিধ হতাশ ব্যঞ্জক আলোচনা করে তাকে যন্ত্রণা দিত। কাজেই সবাই যদি তাকে ভুলে থাকে তবেই সে স্বস্তি লাভ করত। সততা ও নীতিবোধ। লোকনিন্দার ভয়ে শুভা পিতামাতা পাত্রপক্ষের সঙ্গে যে প্রবঞ্চনা করেছিল তা সে মেনে নিতে পারেনি। ভাষীন শুভা এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে তার বড় বড় চোখের অশ্রুর দ্বারা কিন্তু সেই ভাষাও কেউ বুঝতে পারেনি। অথচ শেষ পর্যন্ত পিতা মাতার কৃতকর্মের ফল ভুগতে হয়েছে শুভাকে। লোকের প্রশংসা লাভ। শুভার মুখে ভাষা দেয়নি রবীন্দ্রনাথ, কিন্তু তার শব্দহীন ভাষাকে নিরুচ্চারে পাঠকের কাছে প্রকাশ করে তার লেখন শৈলী। শুভার সহিষ্ণুতা, তার নিরীহ স্বভাব এবং জন্ম থেকে শুরু করে গল্পের শেষ পর্যন্ত দুর্ভাগ্যের কাহিনী পাঠককে নিঃসন্দেহে শুভার চরিত্রটির প্রতি সহানুভূতিশীল করে তোলে। নেক্সট, রঞ্জন সরকার একরাশ অপমান মাথায় নিয়ে সরে এলো তার ভালোবাসার ক্লাবটি থেকে। রঞ্জন কেন সরে এলো? এরপর রঞ্জন কী করেছিল? উত্তর লিখবে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় রচিত পরাজয় গল্পে ফুটবল খেলোয়াড় রঞ্জন সরকার 15 বছর ধরে খেলা তার প্রিয় ক্লাব থেকে অপমানজনক ব্যবহার পেয়ে অত্যন্ত বেদনা বোধ করছিল। নববর্ষের দিন বারপুজোতে সকলকে আমন্ত্রণ জানালেও ক্লাবের ঘনিষ্ঠ একনিষ্ঠ খেলোয়াড় রঞ্জনকে তারা আমন্ত্রণ জানায়নি। এই অপমান সে সহ্য করতে না পেরে ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। প্রায় চেঞ্জ করে লিখবে রঞ্জন দলবদলের মরশুমে প্রথম দিনটিতেই তার পুরনো ক্লাবের প্রতিদ্বন্দ্বী বড় ক্লাবে যোগ দেয়। এতদিন সে ক্লাবে সে নিঃস্বার্থ ও নির্লোভভাবে নিজের শ্রম দিয়েছে। সেই ক্লাব ছেড়ে আসতে তার বুক ফাটা কষ্ট হয়। তবু অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে অন্য দলে সই করে। ফলে ক্রীড়া জগতে এক আলোড়ন পড়ে যায়। তার পুরনো ক্লাবের কর্তারা নিজের ভুল বুঝতে পেরে নানাভাবে রঞ্জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু দল বদলের সঙ্গে সঙ্গেই নতুন ক্লাবের সেক্রেটারির পরামর্শে রঞ্জন গা ঢাকা দেয় সিকিমে। ফুটবলের মরশুম শুরু থেকেই রঞ্জন দুর্দান্ত খেলতে থাকে। অবশেষে নিজের পুরনো ক্লাবের সঙ্গে খেলায় জয়সূচক গোল করে সে তার অপমানের প্রতিশোধ নেয়। সন্ধ্যাবেলায় রাজাপ্পা নাগরাজনের বাড়ি গেল। কোন উদ্দেশ্য নিয়ে রাজাপ্পা নাগরাজনের বাড়ি গিয়েছিল তার মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে? উত্তর লিখবে রাজাপ্পা একদিন তার ক্লাসের আর এক ডাক টিকিট সংগ্রাহক বন্ধু নাগরাজনের বাড়ি গিয়েছিল। ক্লাসের ছেলেমেয়েরা ক্রমশ নাগরাজনের অনুরাগী হয়ে উঠেছিল এবং তার অ্যালবামটির প্রতি তীব্র আকর্ষণ বোধ করছিল। এই বিষয়টি রাজাপ্পা একেবারেই ভালোভাবে নেয়নি। সে বন্ধুদের সঙ্গে ঘন ঘন তর্কে জড়িয়ে পড়ছিল। নিজের শখের প্রতি অবহেলার পাশাপাশি স্কুলের প্রতিও সে তীব্র বিতৃষ্ণা অনুভব করছিল। বন্ধুদের কাছে উপেক্ষা আর অবহেলা সে আর সহ্য করবে না। এই সিদ্ধান্ত নিয়েই নাগরাজনের সঙ্গে বোঝাপড়া করার জন্য সে তার বাড়িতে গিয়েছিল। চেঞ্জ করে লিখবে নাগরাজনের বাড়িতে রাজাপ্পা যাওয়ার মধ্যে দিয়ে তার মানসিক অশান্তি, ঈর্ষা, কাতরতা, হিংসা আর ঈর্ষাশী মনোভাবই ফুটে উঠেছে। বন্ধুত্বপূর্ণভাবে পরস্পরের কাছাকাছি আসার কোনো উদ্যোগই সে নেয়নি। এছাড়া ওই ঘটনার মধ্যে দিয়ে তার
অহংকার এবং জেদি মনোভাবেরও প্রকাশ ঘটেছে। 60 থেকে রয়েছে কম বেশি। 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্ন দেবে, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আজ বলতে কি বোঝানো হয়েছে? কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য পংক্তিতে আগামীকাল বলতে ভবিষ্যতে যখন দেশ স্বাধীন হবে সেই সময়কার কথা বোঝানো হয়েছে। আগামীকাল এর রুটি হলো স্বাধীনতা পাওয়া, আর রুটির মতোই প্রতিটি মানুষের জীবনে প্রয়োজনীয়, কিন্তু সময়ের নিয়মই সব ঠিক হয়ে যাবে এমন তত্ত্বকথা দীর্ঘদিন বিশ্বাস ও আস্থা রাখতে পারেন না স্বাধীনতাকামী মানুষ। আজ বলতে কবিতায় বর্তমান সময়ের পরাধীন অবস্থাকে বোঝানো হয়েছে। অত্যাচারিত শাসক পরাধীনতার অপমান থেকে মুক্তি চাওয়া মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের মানবতাকে হরণ করছে। এরকম দুঃসময়ে ভবিষ্যতের জন্য কোনো মিথ্যা স্তব বাক্যে তারা সন্তুষ্ট নয়। কবি বলতে চেয়েছেন ভবিষ্যতের কোনো অনিশ্চিত সম্ভাবনার আশায় কখনোই বর্তমানের সংগ্রামকে স্থগিত রাখা উচিত নয়। নেক্সট, ছোট্ট একটা তুক করে বাড়িটা পাল্টে দাও। বাড়িটা কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত ঘুরে দাঁড়াও কবিতায় প্রশ্নোত্ত পরামর্শটি গ্রহণ করলে সাইকেল রিক্সাগুলো শেষ দিয়ে বন বনান্তরে চলে যাবে। কাদাভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি। গাছগুলো সব নদী জলে স্নান করে আসবে, সারারা করে জেগে উঠবে উপান্তরের শহরতলি। কাঙ্ক্ষিত বদল যেমন করে জীবন বদলে দেবে। কবি মনে করেছেন সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে নাগরিক জীবনের গ্লানি ও একঘেয়েমি অনেকটাই দূর হবে, সুন্দর হবে চলাচলের পথ, সুগম হবে যাতায়াত, গাছপালা আরও সবুজ সতেজ স্বাস্থ্যকর প্রাণবন্ত হয়ে উঠবে। এইভাবেই সমাজে বহু আকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটবে। নেক্সট, ঘুমপাড়ানি মাসিপিসি ট্রেন ধরতে আসে। ঘুমপাড়ানি মাসিপিসি আসলে কে? তারা কখন ট্রেন ধরতে আসে? তাদের জীবনের কোন কোন সমস্যার দিক কবি দৃষ্টিপাত করেছেন? ঘুমপাড়ানি মাসিপিসির পরিচয়। মাসিপিসি কবিতায় কবি জয় গোস্বামী প্রতিদিন গ্রাম থেকে ট্রেনে করে শহরে দুমুঠো ভাতের সংস্থান করতে আসা কঠোর পরিশ্রমী নারীদের মাসিপিসি আখ্যা দিয়েছেন। ট্রেন ধরার সময় যখন ভোর হয়, ঘাসের ওপর শিশির পড়ে, তখনই ঘুমপাড়ানি মাসিপিসিরা ট্রেন ধরতে আসেন। মাসিপিসিদের জীবনের সমস্যা। ঘুমপাড়ানি মাসিপিসিদের পরিবার অনেক বড়, উপার্জন সেই তুলনায় অনেক কম। রেলবাজারের হোমগার্ড পয়সা আদায়ের জন্য তাদের সঙ্গে ঝামেলা করে। সেই সব জীবন যন্ত্রণা সহ্য করে বছরের পর বছর লালগোলা কিংবা বনগাঁ ট্রেনে চাল নিয়ে যায় মাসিপিসিরা। এভাবেই সকাল থেকেই শুরু হয়ে যায় তাদের প্রতিদিনকার কষ্টের জীবন। তা জানলই না কবিতায় লোকটি কি জানল না বলে কবি মনে করেন? এই না জানার জন্য কবি লোকটির কোন বিষয়টিকে দায়ী করেছেন? লোকটির না জানার বিষয়। সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটায় জানলই না কবিতায় লোকটি জানতে পারল না যে জাগতিক ধনসম্পদ সঞ্চয় ও রক্ষণাবেক্ষণের বাইরেও সুখী হওয়ার উপাদান রয়েছে। না জানার জন্য দায়ী বিষয়। লোকটা জানলই না কবিতায় উল্লেখিত লোকটির পার্থিব বিষয় আশয়ের পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনটাকেই উপভোগ করতে পারেনি। সাংসারিক জীবনে অর্থের প্রয়োজন সকলেরই, কিন্তু প্রয়োজন মেটানোর পরও মানুষের অর্থ লিপ্স শেষ হয় না। সে চায় বিত্তশালী হয়ে সব সুখ আহ্লাদ ও স্বপ্ন পূরণ করতে। এক মনে সঞ্চয় করতে করতে তার হাত থেকে বেরিয়ে যায় তার যৌবন, তার সময়, অনুভূতি, সর্বোপরি তার গোটা জীবন। বৈষয়িক কামনা বাসনা তাকে বিরত করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ থেকে। মানুষের স্বার্থে জীবন উৎসর্গ থেকে লোকটির এই বিষয়চিত্তই তার না জানার জন্য দায়ী। 8 থেকে রয়েছে কম বেশি। 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? 2+3। অজয়ের পরিচয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী গ্রন্থে অজয় চরিত্রটি খুব অল্প সময়ের জন্য এলেও অপু ও পাঠকের মুগ্ধতা অর্জন করেছে। নীলমণি হাজরার যাত্রাদলে রাজপুত্র সাজে অজয়। সে ব্রাহ্মণের ছেলে, অপুরই সমবয়সী। তার কেউ নেই, এক মাসির কাছে মানুষ হয়েছিল, সে মাসিও মারা গেছে। অজয় তাই 1 বছর ধরে যাত্রাদলে কাজ করছে। অজয় আর অপুর বন্ধুত্ব। যাত্রাপালা শেষ হবার পর অপু পান কিনতে দোকানে গিয়েছিল। সেখানে অবাক হয়ে সে দেখছিল রাজপুত্র অজয় সেনাপতি বিচিত্র কেতুকে কিশোরীরা সম্বোধন করে পান খাওয়ার
আবদার করছে, কিন্তু সেনাপতি তাচ্ছিল্যের সঙ্গে সেই আবদার প্রত্যাখ্যান করছে। সেই সময় অপু তার স্বভাবগত লাজুক প্রবৃত্তি ত্যাগ করে অজয়কে পান খাওয়ানোর প্রস্তাব দেয়। অজয়ের প্রতি তার অপার মুগ্ধতায় তাকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছিল। এরপর অজয় অপুকে জিজ্ঞাসা করে যে তাদের বাড়িতে দুপুরে তার খাওয়ার ব্যবস্থা করা যাবে কি না। এতে অপু যেন হাতে স্বর্গ পায়। পরদিন দুপুরবেলা অজয় তাদের বাড়িতে খেতে আসে। অজয়ের জীবনের গল্প শোনে, তার গান শোনে, তাকে গান শোনায়। এভাবে অপুর সঙ্গে অজয়ের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। নেক্সট কোশ্চেন রয়েছে, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? উত্তরটা দেখে নাও। উত্তর লিখবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী উপন্যাসে অপু চরিত্রটিকে অত্যন্ত আবেগপ্রবণ ও অনুভূতিশীল করে গড়ে তুলেছেন। অল্পতেই তার চোখে জল আসে, সে অন্যের দুঃখ সহ্য করতে পারে না। যখন মায়ের মুখে সে মহাভারতের গল্প শোনে তখন তার চোখে জল চলে আসে, কারণ কর্ণের দুঃখ তার সহ্য হয় না। যুদ্ধক্ষেত্রে কর্ণের অসহায়তা তাকে খুবই বেদনা দেয়। সে বুঝতে পারে যে যুদ্ধে অন্যায়ের সঙ্গে কর্ণকে হত্যা করা হয়েছে, তাই তার মনে কর্ণের প্রতি সহানুভূতি জন্মায়। সে কর্ণের জন্য কেবলই কাঁদে মনে মনে। কর্ণের রথের চালককে মাটি থেকে টেনে তোলার চেষ্টা করে। এইভাবেই মহাভারতের কর্ণ চরিত্রটি অপুর মনে প্রিয় হয়ে ওঠে। নেক্সট 9 দাগে রয়েছে, যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। খেলাধুলার প্রয়োজনীয়তা, বিজ্ঞান মনস্কতা, কুসংস্কার, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, দেশাত্মবোধ ও জাতীয় সংহতি পত্র রচনা করো। জলাভূমি সংরক্ষণের পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকা সম্পাদকের উদ্দেশ্যে একখানি পত্র রচনা করো। আর তোমার এলাকার ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি পাঠাও বা একটি পত্র লেখো। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এবার আমরা একেবারে শেষ মুহূর্তের অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশনটা একবার দেখে নেব। ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নাও। প্রথম অধ্যায় তোমাদের রয়েছে সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি। দেখে নাও এই অধ্যায় থেকে যে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে, এখান থেকে তোমরা পড়বে 2-এর 1, 2-এর 4, 2-এর 6। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বইয়েগুলো মার্ক করে নেবে। 3-এর 2, 3-এর 3, আর পড়বে 3-এর 6। নেক্সট রয়েছে তোমাদের ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা। এটির অনুবাদ কে করেছে আর তর্জমা কে করেছে সেটা কিন্তু তোমরা পড়ে রাখবে। শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ তর্জমা করেছে। এখান থেকে পড়বে তোমরা 2-এর 1, 2-এর 2, 2-এর 3, আর পড়বে 2-এর 6। 2-এর 6টা স্টার মার্ক দেবে। পরে হচ্ছে সমরেশ বসুর লেখা আদাব। অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও তোমাদের টেক্সট বইটা তোমরা রিডিং পড়ে যাবে। তাহলে দেখবে যে প্রশ্নই দিক না কেন, প্রশ্ন ঘুরিয়েও দিক না কেন, তোমরা কিন্তু সমস্ত প্রশ্নেরই কিন্তু উত্তর করতে পারবে। এবং অবশ্যই কিন্তু শর্ট কোশ্চেনগুলোই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। 2-এর দাগ থেকে তোমরা পড়বে 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, আর 3-এর 1, 3-এর 2, আর 3-এর 4। এগুলো ভালো করে করবে। আর তোমরা এই যে বাক্য পরিবর্তন, সরল বাক্য থেকে জটিল বাক্য, এগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসে, এগুলো একবার দেখে যাবে। পরের অধ্যায় তোমাদের রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে 2-এর 1 নম্বর প্রশ্নটা পড়বে, 3-এর 1, 3-এর 2। পরে হচ্ছে হীরেন্দ্রনাথ দত্তের লেখা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। এখান থেকে তোমরা পড়বে 2-এর 2, 2-এর 5, 2-এর 7, আর 2-এর 10। নেক্সট রয়েছে তোমাদের প্রণবেন্দু দাশগুপ্তের লেখা ঘুরে দাঁড়া। অবশ্যই কিন্তু তোমরা কবিতা এবং কবির নাম এগুলো মুখস্থ করে রাখবে, বা গল্প এবং লেখকের নাম। 2-এর 2-এরটা পড়বে আর 2-এর 4টা পড়বে। তারপর রয়েছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা। এখান থেকে কিন্তু বেশ কিছু শর্ট কোশ্চেন তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, সেহেতু এইটা খুব ভালো করে তোমরা একবার রিডিং পড়ে যাবে। এখান থেকে তোমরা পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 3-এর পড়বে 3-এর 2, 3-এর 3, 3-এর 5, আর পড়বে 4-এর 2, আর 4-এর 3। তারপর রয়েছে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় লেখা পরাজয়।
এই গল্প থেকে যেগুলো পড়বে দেখে নাও। এইখান থেকে তোমরা পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6 আর 2-এর 7 নম্বর প্রশ্নটি। আর 3-এর দাগ থেকে পড়বে 3-এর 3, 3-এর 4, 3-এর 5, 3-এর 6, 3-এর 8 আর 4-এর দাগ থেকে 4-এর 1, 4-এর 2 এগুলো দেখে যাবে। যেগুলো বলছি সেগুলো শুধুমাত্র ভালো করে দেখে যাবে। পরে জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতা, এখান থেকে তোমরা দেখবে 2-এর 1, 3-এর 3, 4-এর 1, 4-এর 2। পরে হচ্ছে সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম, এখান থেকে যেগুলো বলছি দেখে যাবে। এখান থেকে তোমরা দেখবে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 2-এর 7 অর্থাৎ 2-এর দাগের সবগুলো। আর 3-এর করবে 3-এর 1, 3-এর 3 আর 4-এর দাগেরটা দেখবে 4-এর 1, 4-এর 3, 4-এর 6, 4-এর 7, 4-এর 8। নেক্সট রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের লোকটা জানলই না, এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে কিন্তু বেশ কয়েকটা শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, সেহেতু কবিতাটা খুব ভালো করে তোমরা পড়ে যাবে। এখান থেকে তোমরা পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3 আর 2-এর 4, 4টি প্রশ্নই পড়ে যাবে। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 8-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এবছর তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু আমরা যে সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরলাম সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 8-এ পড়ছে। আর এই প্রশ্নপত্র এবং সাজেশনের পিডিএফ ফাইল পেতে কিন্তু অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেটা কিন্তু ফলো করে রাখবে। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে তোমরা চলে যাবে।